তোর শরীর এমন দেখা যায় কেন? সত্যি করে বল, কার সাথে ছিলি তুই? মাগি, সত্যি কইরা ক, কার সাথে রাত কাটাইয়া আইছস? আমিনার কথা শুনে তিতিকে বিস্ময়ের নজরে তাকায়। নিজের বড় কাকিমার এমন অভিব্যক্তিতে সে সম্পূর্ণ হতভম্ব। নিমেষে তার বুক বার হয়ে আসে, চোখ জোড়ায় জল সিকসিক করে। তিতিকে কিছু বলতে নেবে তার আগে আমিনা আবারও তিতিকার বাহু শক্ত করে চেপে ধরে। মুখের কাছে মুখ এনে ছাপা স্বরে হিসিয়ে আওড়ায়, কি হলো, কথা বলিস না কেন? নষ্ট হয়ে গেছস? চাকরির নামে বেড়াগোর বিছানায় শুয়ে থাকোস? তিতিকার এবার ঠোঁট শেষে নিমিষেই ফুপিয়ে কেঁদে উঠল। আমিনা আরও কিছু বলবে তার পূর্বে তিতিকা ঠোঁট চেপে কান্না থামিয়ে বলল, কাকিমা এসব কী বলছো? তুমি আমাকে এমন মেয়ে ভাবো? তাহলে তোর বলতে কিসের সমস্যা? শরীরের হাল এমন কেন? আমার তো কিছু সুবিধার ঠেকছে না। তিতিকা নিজেকে ধীর করে, এই মুহূর্তে আদিরের কথা বলা সম্ভব না। আমিনা তার কথা না বুঝে শুনে যা তা রিয়েক্ট করতে পারে, তবে সে কি এখন মিথ্যে বলবে? না বলেও তো উপায় নেই। অন্যদিকে তিতিকা আবারও চুপ হয়ে গিয়েছে দেখে আমিনা আবারও তিতিকার উদ্দেশ্য বলল, কি হলো আবার চুপ হয়ে? আমি যারার বাড়িতে ছিলাম। আমিনার কথার মাঝে আচমকা তিতিকে এই কথা ভুলে ফেললো। মাথা কাজ করছে না, কী ছেড়ে কী বলবে। অন্যদিকে আমিনা সন্ধিয়ান স্বরে বলল, যারা কেডা? আবার কেডা? আমার অফিসের কলিগ, আমি সেখানে কাজ করি, যারাও সেখানে কাজ করে। ওর বাড়িতে দাওয়াতে দিয়েছিল তাই গিয়েছিলাম। তিতিকে কথা বলতে না বলতে আচমকা ফুপিয়ে কেঁদে ওঠে। এবার যেন আমিনার হুঁশ পেরে, সে নিজের ভুল বুঝতে পেরে নিমিষে নমনীয় আচরণ প্রদর্শন করে। তিতিকাকে দু হাতে আগলে জড়িয়ে বলে, মাফ কইরা দে মা, সারাটা জীবন তোরে চোখের সামনে বড় করছি আমি। মাইয়া মানুষের সারা রাত বাড়িতে ফিরিস নাই, মাথায় হুঁশ ছিল না, এ কথা আগে কইলেই তো হইতো। তিতিকার আর বলার কিছু নেই, সে মিথ্যে বলেও যেন ফেঁসে গিয়েছে। এখানে যারার পরিবর্তে সিমরানের কথা বললেই তো বেশ ভালো হতো। না জানি এটা নিয়ে পরবর্তীতে কোন ঝামেলায় পড়তে হয়। সকাল সকাল নিজ ঘরে এসে তিতিকা বেশ কড়া এক ঘুম দিয়েছিল। ক্লান্ত শরীরে আজ আর কিছু করার মতো শক্তি নেই। অন্যদিকে আমিনা তার বেশ খেয়াল রাখছে, ঘর গুছিয়ে পরিষ্কার করা, দুপুরের রান্না করা, তিতিকা খেতে না চাইলে জোর করিয়ে খাওয়ানো, সব মিলিয়ে তার আদর যত্নের কমতি নেই। এছাড়া নিজের ভুলে সে নিজেও বেশ বিরক্ত। মেয়েটার কথা না শুনেই মুখের উপর কত বড় কথাটাই না বলে ফেলেছে, অথচ মেয়ে তার একা একা থেকে না খেয়ে শরীরের ভালোটা বাজিয়েছে, আর সে কিনা কত জঘন্য রকমের সন্দেহ করেছে তার প্রতি। এ নিয়ে অবশ্য সে তিতিকার কাছে অনেকবার মাপও চেয়েছে, কখনো বা কেঁদেও ফেলেছে। তিতিকে এসব ব্যাপার নিয়ে মাথা ঘামায়নি। যা হওয়ার হয়েছে। তার নিজের বড় মাই তো, তার বড় মা একমাত্র ব্যক্তি যে তাকে মানুষ করতে গিয়ে নিজের জীবনের অনেক কিছুই স্যাক্রিফাইস করেছে। তার নিজের বড় কাকা তথা আমিনা তার স্বামীর সাথেও তিতিকাকে নিয়ে বিরোধিতা করেছে। এছাড়া পুরো তালুকদার পরিবারের ভাগে লোকজন তো রয়েছে। শুধুমাত্র তিতিকের জন্য আমিনার আজ সবার সাথে মন্দ সম্পর্ক গড়ে উঠেছে। এটা সত্যি যে আমিনার বিশেষ এক নজর তিতিকের প্রাপ্ত সম্পত্তির দিকে, কিন্তু এর পাশাপাশি এটাও সত্য যে সে তিতিকাকে মেয়ের মতোই ভালোবাসে, যদিও সে ভালোবাসার ধরনটা অনেক বেশি ভিন্ন। একই সাথে অনেক বেশি দোআশার নিবেদিত। তিতিকার শারীরিক দুর্বলতা দেখে আমিনা বাড়ি হতে নিয়ে আসা নানান বাজার সদাই দিয়ে রান্নাবান্না শুরু করে। দুপুরে বেশ ভালো মন্দ রান্না করে তিতিকাকে খাওয়ানোর পর সে ক্ষান্ত হয়। একই সাথে বিকেলের দিকে আসিফ আসে বাড়িতে। আমিনার মন ছটফট করছিল দুজনকে একসাথে বসিয়ে কিছু বিশেষ আলাপ আলোচনা করতে, কিন্তু কোনো মতে সঠিক সুযোগ খুঁজে পাচ্ছিল না। শেষমেশ আমিনা আসিফকে একটা লিস্ট ধরিয়ে দিয়ে বাজারে যেতে বলে এবং একই সাথে তিতিকাকেও আসিফের সাথে পাঠায়। উদ্দেশ্য তার দুজন একসাথে একটু সময় কাটাবে, আর সেও বসে বসে নিজের কথাবার্তাগুলো গুছিয়ে নেবে। তিতিকার যে হাল, তাতে এমন জরাজীর্ণ বাড়িতে বেশি দিন থাকতে দেওয়া যায় না। এবার দুজনের বিয়ে দিয়ে একটা ছোট্ট সংসারও গড়া উচিত, দুজনেই সুখে শান্তিতে থাকবে। আমিনার চিন্তাধারা কিছুটা ভিন্ন। সে তিতিকার সম্পত্তিতে নজর দিয়েছে, নিজের জন্য নয় বরং তার ছেলের জন্য, একই সাথে তিতিকার জন্য। বিষয়টা এমন যে সে তিতিকাকে যথেষ্ট ভালোবাসলেও ছেলে তার একটু বেশিই প্রিয়। আবার ধরতে নিলে দুজনেই তার কাছে সমান। মূল কথা, বিয়ের পর তিতিকা এবং আসিফ দুজনেই যেন সুখে থাকে। আবার তিতিকার সম্পত্তিও যেন হাতছাড়া না হয়। সম্পত্তি তিতিকার কাছেও থাকবে, কিন্তু আসিফও তার স্বামী হিসেবে ভোগ করবে। তিতিকা আর আসিফ বাজারে গিয়েছে, অন্যদিকে বাড়িতে বসে টুকটাক কাজে ব্যস্ত আমিনা। বাহিরের আবহাওয়া দেখে তার চিন্তা হচ্ছে। ঘন কালো মেঘ জমেছে এই বিকেলবেলায়।
যে কোনো সময় অজরে বৃষ্টি নামতে পারে। এরই মধ্যে আচমকা দরজায় শব্দ হলো। আমিনা ভাবলো আসিফা তিতিকা হয়তো এসে পড়েছে। এই ভাবনায় সে কিছুটা খুশি হলো, কিন্তু দরজা খুলতে সে থমকে যায়। তিতিকা কিংবা আসিফ আসেনি, এসেছে এক বলিষ্ঠ দেহের গম্ভীর মুখ সুদর্শন পুরুষ, পরনে শুটবুট টাই, ফর্সা চেহারায় বেশ গাম্ভীর্যতা। আমিনা বেশ অবাক হয়ে তার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম। আপনি কেডা? আপনারা তো ঠিক চিনলাম না। আদির বেশ অবাক হয়ে আমিনাকে দেখছে। তিতিকার বাসা এটা কে? আবার চেহারাটা খানিক পরিচিতও মনে হচ্ছে। আদিরের চোখ মুখ কুচকে যায় নিমিষে। সে নিরেট স্বরে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। আমি আদির রায়ন চৌধুরী। অনুগ্রহ করে তিতিকাকে রেখে দিবেন প্লিজ। আদির শুরুতেই এর চেয়ে বেশি বলল না, ইনি কে তা তিতিকার কাছ থেকে জানা যাবে। অন্যদিকে এক বেগানা পুরুষকে হঠাৎ তিতিকার নাম ধরে ডাকাডাকি করতে দেখে আমিনা চোখ মুখ কুচকে যায়। যদিও তার মন বলছে আদির সে কোথাও না কোথাও দেখেছে। সে কিছুটা ইতস্ত ভঙ্গিতে বলল, তিতিকা তো নাই, আমি ওর বড় কাকিমা। কিন্তু আপনি তিতিকের কি হন? আমিনের সন্দিহান দৃষ্টিভঙ্গি আদিরের কাছে স্পষ্ট। তবে নিজেকে তিতিকার বড় কাকিমা বলে পরিচয় দেওয়ায় আদির আশ্বস্ত হলো, কিন্তু নিজের বিষয়ে অতিরিক্ত না জানিয়েই বলল, আমি তিতিকার অফিসের বস। ওকে একটু ডেকে দিলে উপকৃত হব। আমার ওর সাথে আর্জেন্ট কিছু কথা আছে। আমিনা পুরোপুরি আদিরের কথা বুঝতে পারল না, তবে এইটুকু বুঝলো আদির বড় মাফের কেউ। আর যেহেতু অফিস নিয়ে বলেছে, তাই আর সে আদিরকে ভিন্ন কোনো নজরে সন্দেহ করল না। এমনিতে সকালবেলায় সন্দেহের বসে মেয়েটার মন ভেঙে দিয়েছে। এই ভাবনায় সে কিছুটা জোরপূর্বক মৃদু হেসে ইতস্ত ভঙ্গিতে বলল, আর তিতিকা তো আসিফের সাথে বাজারে গেছে, আয়সা পড়বনি। খানিক বাদে আপনি ঘরে আয়সা বসেন। এই বলেই আমিনা দরজা হতে সরে জায়গা দিতেই আদির আচমকা তার তীক্ষ্ণ প্রশ্নে আমিনাকে আটকায়। আমিনার কথা শেষ হতে না হতেই আদির প্রচণ্ড নিরেট স্বরে বলে উঠল, আসিফকে? আদিরের অভিব্যক্তিতে আমিনা থমকায়। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে কিছু একটা ভেবে নিয়ে মৃদু হেসে ইতস্ত ভঙ্গিতে বলতে লাগলো, আসিফ আমার একমাত্র ছেলে, আর খুব তাড়াতাড়ি আসিফা তিতিকার বিয়ে দেবে। তিতিকার বাপ মা ছোটোবেলায় মইরা যায়, তারপর থেকে আমি ওরে মেয়ের মতনই ফালছি। মাইয়াটাকে দূরে বিয়ে শাদি দিতে কষ্ট লাগবে, তাই নিজের ফলার সাথেই বিয়ে দিয়ে নিজের কাছেই রাখুন। এই শহরে মাইয়া মানুষ একা একা কেমনে থাকবে আপনিই কোন? এই জন্যই, যদিও এটা আমার বহুকাল পুরানা ইচ্ছা। আমিনা কথা শেষ করে প্রফুল্লিত চিত্তে মৃদু হাসতে লাগলো, যদিও তার এত সব বলার উদ্দেশ্যটা খানিক ভিন্ন। কেননা সে এসব কথা বলার পর কিছুক্ষণের জন্য থেমে পরক্ষণে আবার বলতে লাগলো, বলছিলাম যে আমার মাইয়াটা তো আপনার অফিসে কাম করে, তা ওরই কিছুদিন ছুটি দেওয়া যায় না? ও মেলা অসুস্থ হয়ে গেছে। আবার আমিও চাচ্ছি তাড়াতাড়ি বিয়েটাও দিয়ে দিই। আমি জানি শহরের অফিসে এত সহজে ছুটি পাওয়া যায় না, আবার আসিফও পায় না, কিন্তু তিতিকাকে যদি এ বলে এসে থেমে যায়। অন্যদিকে আদির স্তব্ধ মূর্তির ন্যায় চুপচাপ দাঁড়িয়ে। পুরো সময়টা সে এভাবেই চুপ থাকে, যেন তার বলার মতো কিছুই নেই। এদিকে আমিনা তার জবাব শুনতে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আদির কিছুটা সময় নিয়ে গম্ভীর স্বরে বলল, কতজনের ছুটি চাই? বিয়ে শাদির ব্যাপার তো, গ্রামেও যাইতে হইব, 1 মাস হইলে ভালো হয়। আদির নির্লিপ্ত স্বরে জবাব দেয়, ঠিক আছে, ওনাকে বলে দেবেন যেন সে অফিসে সে বিষয়টা নিয়ে অফিসিয়ালি কথা বলে। আদিরের এহেন কথায় আমিনা বেশ খুশি হয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। তিতিকে আসলে আমি ওকে আপনার সম্পর্কে জানিয়ে দেবনি। আর আমার ছেলে মেয়ে দুইটার জন্য দোয়া করবেন, ওরা যেন সুখী হয়। আদির অদ্ভুতভাবে মৃদু হেসে বলল, জি। এ বলে সে বাড়ি হতে বেরিয়ে পড়ল। আমিনা তাকে কয়েকবার ঘরে আসতে বলল, সে নির্বিকারে তা নাকচ করে দেয়। আদিরের ভাবগতিক বেশ অদ্ভুত। সে অদ্ভুত গাম্ভীর্যের সাথে বাড়ি হতে বেরিয়ে এক পলক আকাশের দিকে তাকায়। সম্পূর্ণ আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে, চারপাশে ঝড়ো শীতল বাতাস বইছে। এরই মাঝে এক ফোঁটা জল বিস্তীর্ণ আকাশ হতে টপ করে আদিরের চোখের কোণায় পড়ে। খানিকটা সময় নিয়ে সে কিছু একটা ভেবে তির্যক হাসে। পরক্ষণেই আবার মাথা নামিয়ে এগিয়ে যায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা নিজস্ব গাড়ির দিকে। আদির গাড়িতে উঠে সবার আগে তিতিকাকে কল করে।
তিতিকা ফোন তোলে না। একের পর এক কল করার পরও তা শুধু রিং হতে থাকে, কিন্তু কেউ রিসিভ করে না। আদির গাড়ি স্টার্ট করে ভারী শ্বাস ফেলে। তিতিকাকে নেওয়ার জন্য সে দুপুরের আগেই চলে আসতো, কিন্তু মিটিং সহ আরও কিছু প্রয়োজনে তার দেরি হয়ে যায়। তবে সে কাজ শেষ হওয়া মাত্রই তিতিকাকে ফোন করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। সে এতে বেশ কিছুটা অবাক হওয়ার পাশাপাশি তিতিকাকে নিয়ে চিন্তিত হয়। অতঃপর সুযোগ পেতেই সোজা এখানে চলে আসে। কিন্তু এখানে এসে যে সে এমন কিছু সম্মুখীন হবে তা আদির কল্পনাও করেনি। আদির ভারী শ্বাস ফেলে সোয়াল শক্ত করে, অতঃপর একটানে গাড়ি নিয়ে চলে যায়। এখানকার লোকাল বাজারের দিকে বৃষ্টির মাঝে কাদামাখা এক অদ্ভুত জায়গায় প্রবেশ করে সে। এদিকে বৃষ্টির বেগ ক্রমশই বাড়ছে, অন্যদিকে আদির অদ্ভুত এক গাম্ভীর্যে নিজেকে বেষ্টিত করছে। তবে আদিরের গাড়িতে বরাবরের মতো তার ছাতাও রয়েছে, অথচ এমন আবহাওয়ার মাঝে আদি ছাতা ছাড়াই গাড়ি হতে বেরিয়ে পড়ে রাস্তার দুধারে অসংখ্য দোকান। সবজি বাজার হতে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা শপিং মার্কেট সবটাই এখানে মিলেমিশে একাকার। মানুষজন যে যার মতো রাস্তা হতে সরে বিভিন্ন দোকানপাটের নিচে আশ্রয় নিয়েছে, অথচ সবাইকে এক প্রকার অবাক করে দিয়ে আদির বিস্তে বিস্তে বাজারের মধ্যস্থানে এসে দাঁড়ায়। এমন লোকাল বাজারে চার চাকা গাড়ি হতে ফর্মাল ড্রেসে কাউকে বের হতে দেখে অনেকেরই নজর তার দিকে পড়ে, কিন্তু হঠাৎ তাকে এভাবে বিস্তে দেখে অনেকেই অবাক হয়। সকলেই বেশ আগ্রহ নিয়ে নিজ নিজ অবস্থান হতে তাকে দেখতে থাকে, অথচ আশেপাশের কোনো কিছুতে আদিরের নজর নেই। বৃষ্টিতে ভিজে জলে টইটুম্বর হওয়া আদির রায়নের শান্ত গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টি এখন শুধু একজনকেই খুঁজছে। আর একটা সময় সে তার কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখাও পেয়ে যায়। দূরের একটি কসমেটিক্স দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে তিতিকা। পাশে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে। বৃষ্টির পানি ছাউনি বেয়ে তার গায়ে লাগছে বিদায় পাশে দাঁড়িয়ে থাকা সে সুপুরুষ তার হাত টেনে দোকানের ভেতর নিয়ে যায়, যার সবটাই দূর হতে স্পষ্ট দেখতে পায় আদির। নিমেষে তার সোয়াল শক্ত হয়, হাতের মুষ্টি হয় দিয়ে। সে দূর হতে দোকানের ভেতরে থাকা তিতিকার ভাবগতিক পর্যবেক্ষণ করছে। কিছুটা সময় এভাবে স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকার পর সে তিতিকার নাম্বারে কল করে, অতঃপর ফোনটা কানের কাছে দৃঢ়তার সহিত চেপে ধরে, অথচ তার দৃষ্টি এবারের জন্য তিতিকা হতে সরে না। ওদিকে তিতিকা এবারও ফোন তোলে না। চারপাশের বৃষ্টির শব্দ তীব্র বিদায় আদির নিজেকে শান্ত রেখে আবারও ফোন করে। এবারও শুধু রিং হয়, কিন্তু তিতিকাকে ফোন তুলতে দেখা যায় না। আদির তৃতীয়বারের মতো আবারও তিতিকাকে ফোন করে। এবার অবশ্য আদির খেয়াল করলে তিতিকা আর তার ব্যাগ হতে ফোনটা বের করেছে, যা দেখে সে কিছুটা স্বস্তিতে ভারী শ্বাস ফেলে। কিন্তু যখনই দেখে তিতিকা তার কলটা রিসিভ না করে উল্টো কেটে দিয়ে ফোন পুনরায় ব্যাগে ঢুকিয়েছে, সেই মুহূর্তে নিজ চোখে দেখে আদির যেন বিস্ময়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। নিমিষে তার সোয়াল শক্ত হয়। কানের কাছে দৃঢ় তার হাতে চেপে রাখা ফোনটা সে আরও দৃঢ়ভাবে চেপে ধরে। চোখে মুখে নির্লিপ্ততার ছাপ, অথচ ভেতরে যেন এক ভয়ানক জ্বর উঠেছে। আকাশের সব কালো মেঘগুলো যেন ঝড়ো বৃষ্টি হয়ে শুধুমাত্র আদিরকেই সিক্ত করেছে। জেল দিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখা চুলগুলো ভিজে এখন নুইয়ে কপালের উপর পড়ছে। তা হতে টপ টপ করে পানি বেয়ে তার চোখ সহ মুখের সর্বত্র ভিজে যাচ্ছে। হাতে থাকা ফোনটা অনবরত ভিজছে পানিতে। আশেপাশের অসংখ্য মানুষের নজর এখন শুধু তার দিকে, অথচ আদির বরাবরের মতো নির্বিকার রয়ে গেল। একই সাথে দূর হতে তিতিকার দিকে সে থাকতে থাকতে দাঁতে দাঁত ফিসে আদির ছাপাসরে আওড়ায়, মিস তিতিকা তালুকদার। চলবে তো ভিউয়ার্স, গল্পের এই পর্বটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। তিতিকার কি আদিরকে পাবে, নাকি তিতিকার সাথে আসিফের বিয়ে হবে? কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।